আসসালামু আলাইকুম। আমরা লাইভে চলে এসেছি। সবাইকে প্রথমেই স্বাগতম জানাচ্ছি স্বপ্নদ্রষ্টা প্রেজেন্ট সোশ্যাল টক উইথ স্বপ্নদ্রষ্টাতে। আমরা কিছুক্ষণ একটু অপেক্ষা করি আমাদের দর্শক বন্ধুদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, এবং লাইভটি একটু সবার কাছে পৌঁছে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। আমরা একটু অপেক্ষা করছি আমাদের সঙ্গে দর্শকরা যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আবারও স্বাগতম জানাচ্ছি স্বপ্নদ্রষ্টা প্রেজেন্ট সোশ্যাল টক উইথ স্বপ্নদ্রষ্টাতে। আজকে আমাদের সঙ্গে যেই মানুষটি উপস্থিত আছেন, যে অতিথিটি উপস্থিত আছেন, সেই মানুষটির সম্পর্কে কিছু না বললেই নয়। সেই মানুষটির সম্পর্কে অসংখ্য মানুষ জানেন, এবং তবু আমি একটু ছোট্ট করে কিছু বলি। 2014 সালে মার্কস অলরাউন্ডার কুইজ প্রতিযোগিতা রংপুর বিভাগে প্রথম, 2016 সালে ন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে জাতীয়ভাবে দ্বিতীয়, 2016 সালে 1 মিনিট জুনিয়র শর্ট ফিল্ম ওয়ার্কশপের বেস্ট ডিরেক্টর, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 2017 সালে রংপুর বিভাগে প্রথম, 2017 সালে জাতীয় পাট দিবসের রচনায় প্রতিযোগিতায় প্রথম হন তিনি রংপুরে, 2018 সালে ন্যাশনাল স্পেস কার্নিভালের তিনি বিভাগে দ্বিতীয়, এবং ইউনিসেফের ইউথ অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন এই মানুষটি। আজকে আমাদের এই সহশিক্ষা কার্যক্রম এর গুরুত্ব এবং আমাদের বর্তমান প্রজন্ম নিয়ে যে লাইভ সেশনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই সেশনটিতে সহশিক্ষা কার্যক্রমের মধ্যে অত্যন্ত সাকসেসফুল একজন ব্যক্তি তিনি। সেই মানুষটি অন্য কেউ নন, আমাদের সকলের প্রিয় একটি অর্গানাইজেশন নিউজ পেপার অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতি লাবিয়া হোসেন ভাইয়া। আমি স্বাগতম জানাচ্ছি লাবিয়া হোসেন ভাইয়া। ধন্যবাদ নাহিদ ভাইয়াকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি, অসংখ্য ধন্যবাদ লাব্বি ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়ে যাচ্ছেন। আমি প্রথমেই আপনার কাছে যদি একটু জানতে চাই যে আপনি এই যে অসংখ্য সহশিক্ষা কার্যক্রম বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অত্যন্ত সাকসেসফুল একজন পার্সন, এবং অনেকের অনুকরণীয় একজন আদর্শ, এবং এরপর আমাদের সকলের প্রিয় একটি অর্গানাইজেশন নিউজ পেপার অলিম্পিয়াডের সভাপতি হিসেবে আপনি নিযুক্ত আছেন এবং প্রতিষ্ঠাতাও বটে। এই যে নিউজ পেপার অলিম্পিয়াড, এই যে পত্রিকা অলিম্পিয়াড, বাংলাদেশে একটু ভিন্ন ধর্মীয় এক অলিম্পিয়াড, যেটা বর্তমানেও এই কোয়ারেন্টাইনের দিনেও সকলের শিক্ষণীয় এক আদর্শ হয়ে আছে। এই বিষয় নিয়ে, এই নিউজ পেপার অলিম্পিয়াডের পেছনের গল্প এবং নিউজ পেপার অলিম্পিয়াডের বর্তমান নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ। আসলে 2018 সালের দিকে আমরা সবার প্রথম নিউজ পেপার অলিম্পিয়াডটা যাত্রা শুরু করি। আশা করছি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন। জি লাব্বি ভাই, শুনতে পাচ্ছি। যদি কোনো কথা এড়িয়ে যায় তার জন্য দুঃখিত, কারণ এখানে একটু নেট প্রবলেম, যেহেতু ওকে ঠিক আছে। জি ভাইয়া, ঠিক আছে। আমি তাহলে বলছি, শুরুতে আমরা যে 2018 সালে যখন নিউজ পেপার অলিম্পিয়াড শুরু করি, তো আমার আসলে অতটা ব্যাপ্তি ছিল না, যে আমি নিজে জানতাম না যে এককালে অলিম্পিয়াডটা এত বড়তে রূপ নিবে। তো আমরা সেক্ষেত্রে আমরা যখন প্রথম দিকে শুরু করি, তো আমার একটা ইচ্ছা ছিল যে বাংলাদেশের 8টি জেলায় বা
8টি বিভাগে ঘুরবো। তো সেই ভাবনা থেকেই মূলত নিউজ পেপার অলিম্পিয়াড শুরু। কারণ আমি তো 2014 সাল থেকে অন্যান্য অলিম্পিয়াড গুলোতে কাজ করতাম, তখন থেকেই একটা ধারণা ছিল যে কিভাবে আমি অলিম্পিয়াড দিতে পারি। তো তখনই আমার মূলত, তখন আমি এসএসসি পরীক্ষা ফার্স্ট ইয়ারে উঠলাম, তো তখন একটা সাহস জন্মায় যে হ্যাঁ এখন তো কিছু করা যায়। তো সেই থেকেই নিউজ পেপার অলিম্পিক। তো এটার একটা ভাবনা থেকেই শুরু হয়। যারা আমরা এসব কাজ করি আলাদা একটা আকর্ষণ থাকে যে কিভাবে একটু উন্নত চিন্তা ভাবনা করা যায়। তো সবাই পত্রিকা নিচ্ছে কিন্তু কেউ আসলে পত্রিকা পড়ছে না। তো আমি ভাবলাম যে আমরা তো সবাইকে উৎসাহ দিয়ে বা মোটিভেশনাল স্পিচ টাইপের দিয়ে পত্রিকা পড়ানো শুরু করতে পারবো না, কেননা একটা কম্পিটিশন করা যায়। তো মূলত সেই কম্পিটিশনটা থেকে আমরা একটা ধারণা নিয়ে আসি যে কিভাবে আমরা নিউজ পেপার অলিম্পিয়াডের মাধ্যমে সবাইকে কানেক্ট করতে পারবো। তো সেই 2018 সালে শুরু, একটি মাত্র গুগল ফর্মের মাধ্যমে নিউজ পেপার অলিম্পিয়াডের যাত্রা শুরু হয়। আমি জাস্ট হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি তো নিউজ পেপার অলিম্পিয়াড নামে নতুন একটি অলিম্পিয়াড সারা বাংলাদেশে চালু করতে যাচ্ছি, আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান তারা গুগল ফর্মটি পূরণ করুন। তো যেহেতু আগে থেকে আমার দেশের অনেকগুলো স্টুডেন্টদের সাথে পরিচয় ছিল যারা মূলত সবাই কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে পারদর্শী, তো তারা মূলত এই গুগল ফর্মটি পূরণ করে, ৭ জনের মতো আমাদের গুগল ফর্মটা পূরণ করে। তো তাদেরকে নিয়ে মূলত একটা মেসেঞ্জার গ্রুপ খুলি এবং কাজ শুরু করি। তো এটা আমরা ধীরে ধীরে সাহস করলাম নিজের মধ্যে থেকে, তারপর নিয়ে শুরু করলাম। যেহেতু প্রথম আমাদের স্পন্সর ছিল না একদম, তো আমরা তারপরে কি অলিম্পিয়াডে, তো আমরা পরে দেখলাম কি না, প্রথম সিজন যেহেতু সবাই কিন্তু শুধুমাত্র পত্রিকা পড়ার জন্য আসবে না। তো আমরা খেয়াল করে দেখতে পারেন যে এখানে আমরা ওয়ার্কশপ করছি, ওয়ার্কশপ সেশনের আয়োজন করছি। সেশন নিয়ে আমরা একটা উৎসব আকারে করি। তো আমরা এটাকে বলতে পারি যে বাংলাদেশে বর্তমানে পত্রিকা নিয়ে দেশের সবচেয়ে বড় উৎসব হচ্ছে আমাদের এই নিউজ পেপার অলিম্পিয়াড। তো প্রথম সিজনে আমরা প্রায় বাংলাদেশের 10টি 11টি অঞ্চলে সিলেকশন রাউন্ড করি এবং সেখানে প্রায় 10,000 প্লাস পার্টিসিপেন্ট অংশ নেয়। এবং তারপরে আমরা সেপ্টেম্বর মাসের দিকে, গত বছরের সেপ্টেম্বর মাসের দিকে ঢাকায় গ্র্যান্ড ফিনালে শেষ করি নিউজ পেপার অলিম্পিয়াডে। তো এই তো শুরুর দিকের গল্প। তো এখন মোটামুটি নিউজ পেপার অলিম্পিয়াডে 2,000 প্লাস ক্যাম্পাস অ্যাম্বাসেডর কাজ করছে সারা দেশে। এবং এবছর আমাদের টার্গেট আছে প্রায় বাংলাদেশের 32টা জেলায় সিলেকশন রাউন্ড করা। ইনশাল্লাহ যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আমরা আবার সিলেকশন রাউন্ড শুরু করব। এবং একটা গুড নিউজ হচ্ছে আমরা বর্তমানে বিশ্বের 5টি দেশে নিউজ পেপার অলিম্পিয়াড নিয়ে কাজ করছি। বাহ, অসাধারণ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানলাম নিউজ পেপার অলিম্পিয়াড সম্পর্কে, আমরা জানলাম নিউজ পেপার অলিম্পিয়াডের পেছনের গল্প এবং বর্তমান যে অবস্থা। লাবি ভাই, আপনাকে যদি একটু জিজ্ঞেস করি, এই যে সহশিক্ষা কার্যক্রম, এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনি অলিম্পিয়াডটাকেই বেছে নিলেন এবং আপনি সেই আগে থেকে অলিম্পিয়াডের মধ্যে একজন অন্যতম অ্যাচিভমেন্ট নেয়া একজন ব্যক্তি, আপনার অসংখ্য অর্জন রয়েছে আপনার ঝুলিতে, সেখানে অলিম্পিয়াড ভিত্তিক অর্জনগুলো একটু বেশি। তো এই অলিম্পিয়াডটার গুরুত্ব যদি আমাকে একটু বলতেন, আমাদের দর্শকদের যদি একটু বলতেন যে অলিম্পিয়াডটার গুরুত্ব বর্তমানে। হ্যাঁ, ধন্যবাদ। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। এই কারণে যে একটা জিনিস খেয়াল করবেন, যখন বাইরের বিশ্বে সবাই অলিম্পিয়াডটাকে একটা পরীক্ষা হিসেবে নিচ্ছে, তখন কিন্তু আমাদের দেশে সবাই আমরা উৎসব হিসেবে নিচ্ছি। যেমন মনে করেন আপনারা বন্ধুরা 5 জন বন্ধু মিলে একটি প্রতিযোগিতায় যাচ্ছেন, আপনারা কিন্তু অলিম্পিয়াডটাকে প্রতিযোগিতা হিসেবে নিচ্ছেন না। কারণ এখানে একটু ডিটেলসে বলা লাগে এজন্য যে আমরা সাধারণত পরীক্ষা দিয়ে অভ্যস্ত, আমাদের স্কুল কলেজগুলোতে আমরা অনেক ধরনের পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের কাছে পরীক্ষাটাকে পরীক্ষা বলছি বা নিউজ পেপার অলিম্পিয়াডে যদি ধরি, এগুলোকে কিন্তু আমরা উৎসব হিসেবে নিচ্ছি। তো মূলত অলিম্পিয়াডটা এই জন্যই আলাদা। বাংলাদেশের ক্ষেত্রে অলিম্পিয়াডটাকে আমরা এখন পর্যন্ত উৎসব হিসেবেই দেখছি, কিন্তু বহির্বিশ্বে যারা অলিম্পিয়াড করে তারা কিন্তু অলিম্পিয়াডটাকে পরীক্ষা হিসেবে নিচ্ছে। তারা পরীক্ষা হিসেবে নিচ্ছে এই জন্য যে তাদের কিন্তু বছরের অন্যান্য যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোকে তারা পরীক্ষা হিসেবে নেয় না, বরং তাদের কাছে ওটি উৎসব। তো আমরা যদি বলতে পারি যে আমরা মূলত এখন পর্যন্ত বাংলাদেশে যে সব অলিম্পিয়াড চালু হচ্ছে সবগুলোকে একটা উৎসব ধরেই একটা, আমরা কখনোই মনে করছি না যে এটা একটা কম্পিটিশন। যখন এই অলিম্পিয়াডটা, তো এই জন্যই মূলত আমরা
অলিম্পিয়াডটাকে নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। জি, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর করে আমাদের বুঝিয়েছেন, আমরা অলিম্পিয়াডের গুরুত্ব আচ্ছা, সম্পর্কে জেনেছি। লাভলি ভাইয়া, এই যে আজকে আমাদের যে সেশন, যে সহশিক্ষা কার্যক্রম, এর গুরুত্ব এবং আমাদের প্রজন্ম, ভাই আমাদের প্রজন্ম, এই যে আপনি অলিম্পিয়াড নিয়ে কাজ করছেন বা আপনি অলিম্পিয়াড বিভিন্ন পরীক্ষা দিয়েছেন বা অলিম্পিয়াডের বিভিন্ন অ্যাচিভমেন্ট আপনার কাছে রয়েছে, আপনার কি মনে হয় যে অলিম্পিয়াডের দিকে এই যে আহ তরুণদের ঝোঁক কতটুকু, বা এই যে নিউজ পেপার অলিম্পিয়াড নিয়ে কাজ করছেন, নিউজ পেপার অলিম্পিয়াড বা আরো অনেক অলিম্পিয়াড আছে, বাংলাদেশে ম্যাথ অলিম্পিয়াড রয়েছে, ফিজিক্স অলিম্পিয়াড রয়েছে, অলিম্পিয়াডের দিকে তরুণরা কতটুকু ঝুঁকছে বা কতটুকু ঝোঁকা উচিত? আর না এখানে একটা বিষয় বলে রাখা ভালো আগেই, যে অলিম্পিয়াড সেক্টরটা অনেক হিউজ লেভেলে একটা সেক্টর, ঠিক আছে। সাধারণত একটা বিষয় খেয়াল করা যায় যে ইদানিং অনেক ধরনের অলিম্পিয়াড বের হচ্ছে, কিছু কিছু অলিম্পিয়াড স্থানীয় পর্যায়ে কাজ করছে, আবার কিছু কিছু অলিম্পিয়াড ন্যাশনাল লেভেলে কাজ করছে, ঠিক আছে। তো অলিম্পিয়াডটা খুব দরকার এর জন্য যে হ্যাঁ আমরা একটা চর্চার মধ্য দিয়ে যাচ্ছি, এবং আমরা যদি নিঃসন্দেহে বলি যে হ্যাঁ প্রথম বছর যখন আমরা নিউজ পেপার অলিম্পিয়াডে 10,000+ প্রতিযোগী পাই, তো স্বাভাবিকভাবেই বলা যায় যে এখনো সবাই অলিম্পিয়াডটাকে অনেক বেশি প্রিফার করছে। জি জি জি। যেমন আপনি যদি একটা হিসাব ধরেন, তাহলে আমরা বলতে পারি যে ম্যাথ অলিম্পিয়াডে প্রায় প্রতিটা অঞ্চলে 1,000+ প্রতিযোগী অংশ নেয়, প্লাস জাতীয়তে প্রায় 50,000 থেকে 60,000 জন অংশ নেয় সারা দেশ মিলে। তো একটা অনেক বড় ধরনের একটা উৎসব কাজ করে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বলা যায় যে হ্যাঁ এটা পড়াশোনার পাশাপাশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি বলে থাকি যে আমি শুরুতেই বলছি যে অলিম্পিয়াডটাকে সবাই আমরা উৎসব হিসেবে নিচ্ছি, এটা কিন্তু একটা চর্চার মধ্যে চলে যাচ্ছে। কিন্তু একটা জিনিস কখনোই ভাবা যাবে না যে আপনার পরীক্ষা, যখন আপনি পরীক্ষার মধ্যে রয়েছেন, আপনার পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অলিম্পিয়াড আপনাকে হেল্প করতে পারে বা আপনার করতে পারে, কিন্তু এটা কিন্তু কখনো আমি যারা অলিম্পিয়াড করে তাদের দেখেছি যে অনেকে আছে স্কুলের পরীক্ষাগুলোতে পাস করতে, কিন্তু সে কিন্তু অলিম্পিয়াডে ন্যাশনাল চ্যাম্পিয়ন। তো একটা বিষয় কি, অলিম্পিয়াড সেক্টরটা অনেক রিসার্চ করে চলতে হয়, ইন্টারন্যাশনাল পর্যায়ে যেতে পারবেন না, ঠিক আছে। তো অলিম্পিয়াড হচ্ছে একটা ভালো সাধনা জায়গা হিসেবে, ঠিক আছে। আপনি অন্যান্য যেসব জার্নি আছে বা কম্পিটিশন আছে সেসব হয়তো শুরু হলো শেষ হলো, বা একটা সিজনাল ভিত্তিক, কিন্তু অলিম্পিয়াড এক এক অলিম্পিয়াড বছরে এক এক সময় হচ্ছে। এটা কিন্তু একটা ভালো দিক, কারণ হচ্ছে সারা বছরই আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিসের মধ্যে দিয়ে চলছি। তো সেই দিক থেকে যদি আমি বলতে পারি, তাহলে এটা বলাই যায় যে হ্যাঁ অলিম্পিয়াড কখনোই পড়াশোনার বিকল্প না, আপনি এটাকে হয়তো পড়াশোনার পান না। জি, এটা হচ্ছে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর অন্তর্ভুক্ত। ভাইয়াকে যদি বলি, আমাদের সঙ্গে অনেক দর্শক যুক্ত হয়েছেন, ভাইয়ার প্রতি অনেকে সালাম জানিয়েছেন। রেদওয়ানুল ইসলাম রোমেল, আসসালামু আলাইকুম ভাই। আসফা শিকদার, আসসালামু আলাইকুম ভাইয়া। আফিয়া তাসনিম, ইয়াসির আরাফাত হৃদয়, জান্নাতুল তোহরা, সঞ্জীব মাহিদি, সবাই আপনাকে সালাম জানিয়েছেন। আকাশ গাজী আপনাকে সালাম জানিয়েছেন। রাতুল রয় লিখেছেন বেস্ট উইশেস ফর ইউ। জান্নাত তিশা শুভকামনা জানিয়েছেন। হুসাইন শৌনক আপনাকে ভালোবাসা দিয়েছেন। রওশন লামিয়া, বেস্ট উইশেস ভাইয়া। আপনার প্রতি একটা প্রশ্ন রয়েছে আমাদের দর্শক সারি থেকে, যে রাফিজ খান লিখেছেন, নিউজ পেপার অলিম্পিয়াডে কি আপনারা অনলি প্রিন্ট কভার করেন না ইলেকট্রনিক মিডিয়াও ইনক্লুডেড? হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন। আমরা মূলত করি কি যে সবগুলো পত্রিকাকে সমন্বয় করে কোশ্চেনটা করি, ঠিক আছে। এখানে মূলত যেহেতু নিউজ পেপার বলতে মানুষ সাধারণত প্রিন্ট মিডিয়াকে বেশি ফোকাস দেয়, ঠিক আছে। তো প্রিন্ট মিডিয়াকে আমরাও বেশি ফোকাস দিচ্ছি, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, প্রিন্ট মিডিয়া আর ই পেপারের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। এমন জি জি যদি হতো যে প্রিন্ট মিডিয়া এক ধরনের রিলিজ বের করছে, আবার ই পেপার এক ধরনের রিলিজ বের করছে, তো আপনার যেটা প্রিন্ট ভার্সন সেটাই কিন্তু ইলেকট্রনিক ভার্সনে চলে আসতেছে, ঠিক আছে। তো হ্যাঁ কিছু কিছু অনলাইন নিউজ পেপার আছে, আমরা সাধারণত করি কি একটা রেশিও মেনটেন করি। জি। নিউজ পেপার
অলিম্পিয়াড মূলত একটা রেশিও মেনটেন করে, যে আমরা সাধারণত দেখি যে সারা বাংলাদেশের কোথায় সব পত্রিকা অ্যাভেলেবল, যেমন মনে করেন প্রথম আলো বা কালের কণ্ঠ, ঠিক আছে, তারপরে হচ্ছে দেশ যুগান্তর বা জনকণ্ঠ, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে জাতীয় লেভেলের পত্রিকা, সমকাল, আমি আরো অনেকগুলো পত্রিকায় আমরা ইনক্লুড করি। তো এইসব পত্রিকা হচ্ছে ন্যাশনাল ওয়াইড কভারেজ দেয়, যেহেতু ন্যাশনাল ওয়াইড হয় তো সাধারণভাবে আমরা ন্যাশনাল ওয়াইডে ফোকাস। তবে হ্যাঁ ইলেকট্রনিক, হ্যাঁ যেহেতু এখন পুরোটাই হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে অনেক হেল্প করবে। আর আমরা সাধারণত করি যে হ্যাঁ অনলাইনের মাধ্যমে কিভাবে ইনক্লুড করা যায়। তো হ্যাঁ এটা আপনি বলতেই পারেন, কারণ আমরা অনলাইনে ইদানিং বেশ কিছু কম্পিটিশন করছি। আপনাদের নিশ্চয়ই অলিম্পিয়াডের পেজে আছেন, তারা দেখতে পারেন। তো আমরা মোটামুটি প্ল্যান আছে যে পর্যায়ে করব, এর পাশাপাশি চর্চার জন্য আমরা অনলাইনে অলিম্পিয়াড করতেই পারি। জি, ভাইয়ার প্রতি আরেকটি প্রশ্ন আছে যে রেদওয়ানুল ইসলাম রুমেল জানিয়েছেন যে আমাদের দেশের প্রেক্ষাপটে অলিম্পিয়াডকে উৎসব হিসেবেই গ্রহণ করা উচিত নাকি বহির্বিশ্বের মতন পরীক্ষা হিসেবেই শুধু নেওয়া উচিত, এ সম্পর্কে আপনার মতামত জানতে চাই। ভাইয়ের প্রতি যে প্রশ্নটি ছিল যে আমাদের দেশের প্রেক্ষাপটে অলিম্পিয়াডকে একটু ইন্টারনেট গোজরের কারণে আমরা একটু দুঃখিত দর্শক। হ্যাঁ, ভাইয়ের প্রতি দর্শক সারি থেকে একটি প্রশ্ন রয়েছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে অলিম্পিয়াডকে উৎসব হিসেবেই গ্রহণ করা উচিত নাকি বহির্বিশ্বের মতন পরীক্ষা হিসেবেই শুধু নেওয়া উচিত, এ সম্পর্কে আপনার মতামত জানতে চাই। না হ্যাঁ অলিম্পিয়াড, হ্যাঁ অনেক ভালো একটি প্রশ্ন করেছেন। তো আমি এটা শুরুতে একটু বলেছি সামান্য, যে হ্যাঁ অলিম্পিয়াডকে সাধারণত আপাতত কম্পিটিশন হিসেবে না নয় ভালো, ঠিক আছে। তো আমাদের ওই যে দিন শেষে কিছু মানুষকে পুরস্কৃত করতে হয়, তো এর জন্যই আমরা এটাকে একটা পরীক্ষার মতো করে নেই, ঠিক আছে। কিন্তু অলিম্পিয়াড কিন্তু মোটামুটি আপনাকে শিক্ষা দিচ্ছে, যেমন আপনি হচ্ছেন পরীক্ষা ক্ষেত্রে সাধারণত পরীক্ষার বাইরে আর অন্য কিছু নিয়ে চিন্তা করতে পারছেন না, ঠিক আছে। কিন্তু অলিম্পিয়াড কিন্তু আপনাকে পরীক্ষার বাইরেও অনেক কিছু বিষয় নিয়ে চিন্তা করা শেখাচ্ছে, যেটা হচ্ছে আমাদের জি, ক্ষেত্রে অনেক এখন কিছু। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমি স্বাভাবিকভাবে বলবো যে আপাতত আমরা উৎসব হিসেবেই এটাকে নিতে পারি, কারণ উৎসবেও যে অনেক শেখা যায় না এমনটা কিন্তু নয়, আমরা উৎসবে অনেক কিছু বিষয় শিখতে পারছি। তো আমি আপাতত বলবো যে আমাদের দেশের প্রেক্ষাপটে অলিম্পিয়াডকে আপাতত উৎসবে নেওয়াই ভালো, এবং শেষ তার পাশাপাশি কিছু প্র্যাকটিস করা দরকার, যাতে আমরা আমাদের অলিম্পিয়াড গুলোকে আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি। এবং যেহেতু অলিম্পিয়াড গুলোর কম্পিটিশন ইন্টারন্যাশনাল পর্যায়ে হয়, তো সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে হ্যাঁ আমরা দেখছি যে অনেকে অনেক ভালো করছেন। তো যারা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে প্রাইজ বিজয়ী হন, তারা যদি তাদের দিকে একটু খেয়াল করেন, তারা কিন্তু সবাই প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসছেন, ঠিক আছে। তারা মোটামুটি উন্মুক্ত চিন্তার অধিকারী, উন্মুক্ত চিন্তাটার উন্নত চিন্তার অধিকারী হওয়ার ফলে কিন্তু তারা ভালো করছেন, ঠিক আছে। তারা যদি তাদের পড়াশোনাটাকে পরীক্ষা হিসেবে নিত বা অলিম্পিয়াডটাকে পরীক্ষা হিসেবে নিত, তাহলে কিন্তু তারা ভালো নাও করতে পারতেন, ঠিক আছে। তো আমি সেদিক জি থেকে মনে করি যে হ্যাঁ অলিম্পিয়াডকে আপাতত উৎসবই নেওয়া ভালো, এটা দিয়ে অন্তত আমরা বহির্বিশ্বের সাথে একটু পার্থক্য রাখতে পারবো বা একটু ইউনিকতা এখানে বজায় রাখতে পারবো। জি, অসাধারণ ভাবে উত্তর দিয়েছেন লাবি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো অনেকে যুক্ত হয়েছেন। মোহাম্মদ নাজমুস সাকিব শুভকামনা জানিয়েছেন, জিহাদ আল ফারুক শুভকামনা জানিয়েছেন, লাব্বি ভাইয়া প্রতি ভালোবাসা দিয়েছেন, মহিবুল ইসলাম বাঁধন প্রশ্ন করেছেন যে এনএনওকে নিয়ে কি কি স্বপ্ন দেখেন। আবিদ হোসেন সামি ধন্যবাদ জানিয়েছেন স্বপ্নদ্রষ্টাকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন উপহার দেওয়ার জন্য। লাবি ভাইয়ের প্রতি প্রশ্ন ছিল যে এনএনওকে নিয়ে আসলে কি কি স্বপ্ন দেখেন আপনি। না এনএনও একটা পরিবার, আমরা মূলত যারা অলিম্পিয়াডে কাজ করছে তাদেরকে একটা পরিবারের সদস্য হিসেবেই দেখি। তো আমাদের ইন ফিউচার টার্গেট আছে যে আমরা কিভাবে অলিম্পিয়াডটাকে একটা প্রতিষ্ঠান আকারে রূপ দিতে পারি, ঠিক আছে। কারণ দিন শেষে আপনি যাই করেন না কেন আপনাকে কিছু প্রোডাক্টিভ কাজ করতে হবে। তো সাধারণত আমাদের চিন্তা আছে যে ইন ফিউচার আমরা এনএনও কে একটা হাব আকারে রূপান্তর করব,
যে এটা আমাদের ফিউচার প্ল্যানের মধ্যে রয়েছে। তো আমরা সেই হাব আকারে অলিম্পিয়াড থেকে, যেমন আমাদের একটা সেক্টর আছে ওয়ার্কশপ, তো আমাদের একটা প্ল্যান আছে কিভাবে আমরা ইয়াং জার্নালিস্ট তৈরি করতে পারি। সেই পাশাপাশি আমরা চেষ্টা করছি কিভাবে ফেলোশিপ অফার করা যায় নিউজ পেপার অলিম্পিয়াড থেকে। এবং আমাদের একটা খুবই যেটা জরুরি চিন্তা ভাবনা, যে আমরা চাচ্ছি যে অন্তত দেশের বেসরকারি ইউনিভার্সিটি গুলো আপাতত এগিয়ে আসুক ওয়েবারশিপের ক্ষেত্রে, যারা যারা ন্যাশনাল লেভেলে ভালো করছে নিউজ পেপার সেক্টরে। এবং আরেকটা বলবো কি, আমরা চেষ্টা করছি বড় বড় পত্রিকাগুলোর সাথে কানেক্ট হওয়ার জন্য, যার মাধ্যমে আমরা অন্তত যারা আসলেই সাংবাদিক হতে চায় তাদেরকে যাতে একটা ভালো প্ল্যাটফর্ম দিতে পারি। আর এনএনও নিয়ে একটা স্বপ্ন হচ্ছে এই অলিম্পিয়াডটার জন্ম বাংলাদেশে, তো আমরা যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাই তো সেই ক্ষেত্রে আমরা এর নাম রাখবো বাংলাদেশ নিউজ পেপার অলিম্পিয়াড বা নিউজ পেপার অলিম্পিয়াড বাংলাদেশ। তো এটা হচ্ছে সবচেয়ে ইউনিক, যাতে সারা বিশ্বের সবাই অন্তত এই অলিম্পিয়াডের মাধ্যমে হলেও নিউজ পেপার অলিম্পিয়াড বাংলাদেশ সম্পর্কে জানতে পারে, বাংলাদেশ সম্পর্কে জানতে পারে। জি, অনেক সুন্দর চিন্তা ভাবনা, অনেক সুন্দর স্বপ্ন। আশা করি আপনার এই স্বপ্ন পূরণ হোক। ভাইয়ের কাছে প্রশ্ন যে সহশিক্ষা কার্যক্রম, অলিম্পিয়াড এক ধরনের সহশিক্ষা কার্যক্রম বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এর পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের ভিতর আর কি কি রয়েছে? না আসলে সহশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে ভলান্টিয়ারিং। আপনি যেটাই করছেন আপনার ভলান্টিয়ারিং জিনিস অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ আপনি হয়তো অনেকে হয়তো হেজিটেশন ফিল করে, যেমন আমাকে অনেকে বলে, যেমন আমি মাঝে মাঝে রেড ক্রিসেন্টে কাজ করি, রেড ক্রিসেন্টের হয়ে রাস্তায় ট্রাফিক সামাল দিচ্ছি, ঠিক আছে? আবার আমার স্কুল কলেজের যারা ভাইয়ারা আছে তারা বলতো যে কিরে তুমি এই সময় আবার রাস্তায় কেন ট্রাফিক কাজ করছো। তো মূলত এগুলো সবগুলো হচ্ছে লার্নিং, ঠিক আছে? সহশিক্ষাক্রমের মেইন হচ্ছে আপনি লার্নিং, আর এটা আপনাকে বাকিদের থেকে একটু ইউনিক প্রমাণ করবে। এর জন্য ইউনিক প্রমাণ করবে যে আপনার স্কুল কলেজের বন্ধুরা যখন আপনাকে অন্যান্য কাজে সময় নষ্ট করছে, ঠিক আছে, বা অনেকে হয়তো ঘরে বসে মুভি দেখছে, গেম খেলছে, আপনি সেক্ষেত্রে 10 জন মানুষকে হেল্প করছেন, বন্ধুরা মিলে প্রজেক্টের উপর ডিসকাস করছেন, ঠিক আছে, তারপরে হচ্ছে বিভিন্ন সায়েন্সের প্রজেক্ট বানাচ্ছেন। তো এগুলো সবগুলোই কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যেই পড়ছে। তো কো কারিকুলার অ্যাক্টিভিটিসটা অনেক ইম্পর্টেন্ট এই জন্য যে এগুলো আপনাকে বাকিদের চেয়ে আগায় রাখতেছে, ঠিক আছে? আপনি যেখানেই যান, যেমন একটা কোম্পানিজ বা হচ্ছে আমরা সাধারণত সব জায়গাতেই বলি যে আপনার স্কিলটা ম্যাটার্স, ঠিক আছে? আপনি শিক্ষিত হলেন, হয়তো আপনার পিএইচডি ডিগ্রি থাকতে পারে বা হচ্ছে অনেক মাস্টার্স কমপ্লিট করছেন, কিন্তু আপনার এই স্কিল গুলো নেই, ঠিক আছে? তাহলে কিন্তু কাজ শেষে আমরা জাস্ট হচ্ছে শিক্ষিত হচ্ছি, ভালো মানুষ হচ্ছি না। তো হ্যাঁ, আমি নিঃসন্দেহে বলবো যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা যদি আরো বিশেষভাবে বলতে হয় ভলান্টিয়ারিং সেক্টরটা আপনাকে একদম ভালো মানুষ হতে সাহায্য করবে। কারণ আপনি এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর মাধ্যমেই সারা বিশ্বের সবগুলো মানুষের সাথে আপনার নেটওয়ার্কিংটা গড়ে তুলতে পারেন। এখানে আমি একটা জিনিস ছোট্ট করে অ্যাড করব, সেটা হচ্ছে কমিউনিকেশন, ঠিক আছে? কমিউনিকেশনটা অনেক স্ট্রং। যেমন আমি রংপুরে থাকি, আমার রংপুরে থেকে অলিম্পিয়াডটা সারা দেশে পরিচালনা করতে অনেক টাফ, ঠিক আছে? যদি আমি ঢাকায় থাকতাম আমার জন্য আরো ইজি হতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা মূলত নেটওয়ার্কিং এবং কমিউনিকেশনে বিশ্বাসী। যেমন মনে করেন, আমি এটা কথা সবসময় বলি যে আপনার একটা, এই যে আজকে নাহিদ ভাইয়ের সাথে আমি কথা বলছি, নাহিদ ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, এখন যদি আমি ঢাকায় বা কোথাও যদি বিপদে পড়ি, নাহিদ ভাই আমাকে কিন্তু হেল্প করবে। তো মূলত এইটাই হচ্ছে কমিউনিকেশন এবং এটাই হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর পাওয়ার, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার দিন শেষে আপনার পাওয়া। কিন্তু যখন মনে করেন আপনি পরিচিত থাকছেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার শিক্ষাও আপনাকে অনেক বিপদ থেকে উদ্ধার করতে পারছে না। তো সেই দিক থেকে আমি বলতে চাই যে হ্যাঁ, কো কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক ইম্পর্টেন্ট। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। উনি অনেক সুন্দর করে বুঝাচ্ছেন, উনি অনেক সুন্দর করে ধারণা দিচ্ছেন আমাদেরকে। ঠিক আরেকটি কথা বলে রাখতে চাই, এই যে যে অতিথিটি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, তিনি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অনেক অ্যাচিভমেন্ট রাখার পাশাপাশি তিনি নেতৃত্ব দানে খুব, কিন্তু তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণ রয়েছে যে তিনি খুব সুন্দর করে নেতৃত্ব দিতে পারেন এবং অসম্ভব সুন্দর নেতৃত্ব দানের মাধ্যমে নিউজ পেপার অলিম্পিয়াডের মাধ্যম মতন একটি অনেক সুন্দর একটি অর্গানাইজেশন গড়ে উঠছে। লাব্বি ভাইয়ের কাছে যদি আমি বলি যে এই যে স্কুল পর্যায় থেকে যে শিক্ষার্থীগুলো উঠে আসছে, যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করে, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে পার্টিসিপেট করে, বিএনসিসিতে থাকছে, জীবনে দক্ষতা উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করছে, নানান দিবস পালন হচ্ছে প্রতিষ্ঠানের মধ্য থেকে, বৃক্ষরোপণ কার্যক্রম হচ্ছে, জাতীয় বিজ্ঞান সপ্তাহ পালন হচ্ছে, বিজ্ঞান মেলা হচ্ছে, তারপর হচ্ছে বিভিন্ন বৃত্তিমূলক কার্যক্রমও কিন্তু আমাদের এখানে গ্রহণ করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু গ্রহণ করছে সহশিক্ষা কার্যক্রমের এই বিষয়গুলো। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের জাতীয় পর্যায়ে কি সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান এর সঙ্গে জড়িত, নাকি এখনো অনেক প্রতিষ্ঠান বাদ রয়েছে যেগুলোতে এগুলো ইনক্লুড করা দরকার ভবিষ্যতে? না, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, কারণ এবং যদি বলা যায় যে সময় উপযোগী কোশ্চেন। সাধারণত একটা জিনিস খেয়াল করবেন যে অলিম্পিয়াড গুলো সাধারণত শহর কেন্দ্রিক,
বা হচ্ছে আপনি যেসব দিবসগুলো পালনের কথা বললেন সেগুলো শহর কেন্দ্রিক। আমরা যদি বলি যে আমাদের দেশে ওভারঅল 40% শিক্ষার্থী এসব জিনিসের সাথে জড়িত আছে, ঠিক আছে? বা সায়েন্স ফেয়ার আপনি যেটা বললেন বা বৃক্ষরোপণ সপ্তাহ, এখনো কিন্তু 60% হচ্ছে এসবের বাহিরে। তো আমাদের সাধারণত একটা টার্গেট নেওয়া দরকার যে কিভাবে সারা দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে একসাথে কানেক্ট করা যায়। এখানে সরকারের অনেক গুরুত্বপূর্ণ হেল্প আছে দরকার। যেমন আপনি এত খেয়াল করবেন যে শহরের স্কুলগুলোতে স্বাধীনতা দিবস বা বিজয় দিবস গুলো অনেক ধুমধাম ভাবে উদযাপন হচ্ছে। আমরা কিন্তু স্বাধীনতা দিবসে কুইজ প্রতিযোগিতা করছি, রচনা প্রতিযোগিতা করছি, জি ঠিক আছে? কিন্তু গ্রামে দিকে যদি আমরা চলে যাই, গ্রামের দিকে আপনি খেয়াল করতে পারেন যে ওরা আসলে জানেন না যে 26শে মার্চে স্কুলে কোনো ফাংশন হয়। তো এইটা অনেক ইম্পর্টেন্ট যে আমরা কেন একটা দেশের প্রায় 60% স্টুডেন্টকে বাদ দিয়ে এই কাজ করছি। তো এইটা জিনিসে অনেক বেশি ফোকাস দেওয়া দরকার হচ্ছে না। সাধারণত এসব ব্যক্তি পর্যায়েই হয়েছে এবং একটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন যে সেসব অনুষ্ঠানের প্রাদুর্ভাবটা কিন্তু আরো কমে আসছে। কিন্তু যারা একদম গ্রাম থেকে এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন তারা কিন্তু তাদের যে অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে এটা তৈরি করতে কিন্তু তাদের আরো 1-2 বছর চলে যাচ্ছে। করছি অনেকের ক্ষেত্রে, কিন্তু আরো ডেভেলপমেন্ট দরকার। জি লাব্বি ভাইয়ের কাছে একটু জানিয়ে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অন্যতম একজন শ্রদ্ধাভাজন শিক্ষক। তিনি একটি কমেন্ট করেছেন যে সময় উপযোগী আলোচনা সহশিক্ষা কার্যক্রমে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিত, এতে করে ছাত্রছাত্রীরা নিজেদেরকে অনেক বেশি, যেমন শিক্ষার মান যদি এক হয় আর সহশিক্ষার মান যদি এক হয়, তাহলে যদি একজন ছাত্র শিক্ষার পাশাপাশি ফিজিক্স অলিম্পিয়াডে ভালো হয় তাহলে তার মান অলিম্পিয়াডে ভালো হয় তাহলে তার মান হবে 111। এভাবে তার মান বৃদ্ধি পেতে থাকবে, এভাবে সে অন্যান্যদের চেয়ে এগিয়ে থাকবে। আমি সালাম জানাই আমাদের শ্রদ্ধাভাজন কলিমুল্লাহ স্যারকে। আমাদের সঙ্গে আরো রয়েছেন মুহিবুল্লাহ ইসলাম বাঁধন। তিনি একটি প্রশ্ন করেছেন যে অংশগ্রহণ নাকি আয়োজন কোনটা উপভোগ করেন বেশি? আসলে হ্যাঁ, এটা খুব টাফ কোশ্চেন করছে। তো প্রথমে আমি একটু কলিমুল্লাহ স্যারকে অনেক ধন্যবাদ জানাই স্যারকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্যার সালাম নেবেন। তো হ্যাঁ, আমরা বাঁধনের প্রশ্নটাতে আসছি, তার আগে স্যারকে আরেকটু বলে রাখা ভালো যে স্যার কিন্তু অনেক ঠিক কথা বলছেন। আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো আপনাকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিয়ে যেতে পারে, ঠিক আছে? কিন্তু ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনার স্কিল দিয়ে আপনাকে ফেস করতে হবে। আপনি যতই বড় কোম্পানিতে যান বা লাইক হচ্ছে আপনি গুগলে গেলেন বা মাইক্রোসফটে গেলেন, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি ফিজিক্স অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন, ঠিক আছে, বা ম্যাথ অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন, এই বিষয় দিয়ে আপনি আলাদা, ঠিক আছে, যেটা আপনার রেজাল্টের পাশাপাশি হেল্প করবে। আর এখন আমরা চলে আসি হচ্ছে বাঁধনের কোশ্চেনটা। তো বলছিল হচ্ছে অংশগ্রহণ নাকি আয়োজন। আমি মোটামুটি দুটি উপভোগ করি। সাধারণত আমি আমার যে অ্যাস্ট্রোনমি সেক্টরে মোটামুটি আমি আমার প্যাশন যেটা বলা যায়, তো অ্যাস্ট্রোনমি রিলেটেড কম্পিটিশন গুলোতে অংশগ্রহণ করি এবং এটা আমি অনেকটা উপভোগ করি। কিন্তু আয়োজনের বিষয়টা উপভোগ করছি, আমি নিজেকে নিয়ে ভাবছি। তো নিঃসন্দেহে শুনতে জি পাচ্ছেন? জি জি আমি শুনতে পাচ্ছি, বলুন। আমি বললাম যে মূলত হ্যাঁ, আয়োজনটাই হচ্ছে বেশি উপভোগ্য। এজন্যই যে আয়োজনে কিন্তু আপনি একাই নিজেকে নিয়ে ভাবছেন না, আপনি আরো 1000 জনকে নিয়ে ভাবছেন যারা আপনার মতোই হয়তো জি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। তো সেই দিক জি থেকে আমি আয়োজনটাকে বেশি প্রিফার করছি।
জি, আমি একটু জানিয়ে রাখি যে আমাদের সঙ্গে মোহাম্মদ কলিমুল্লাহ স্যার রয়েছেন এখন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের। উনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অনেক শ্রদ্ধাভাজন একজন শিক্ষক এবং হাজারো লক্ষাধিক শিক্ষার্থীর একজন আদর্শ শিক্ষক। তিনি অনেক সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত এবং নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমাদের কলেজে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আমি ছিলাম, তো সেই কলেজে উনি বিভিন্ন কার্যক্রম আয়োজন করতেন এবং সেখানে তিনি আহ একদম সুন্দর ভূমিকা পালন করতেন। আমাদের অনেক অনেক কিছু শিক্ষণীয় কিছু থাকতো, অনেক হেল্প করতেন আমাদেরকে, এখনো আমাদেরকে অনুপ্রেরণার একটি আদর্শ হয়ে রয়েছেন করিমুল্লাহ স্যার। আমাদের আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে, তিনি প্রশ্ন করেছেন যে রিদি জাহান দোলা, তিনি প্রশ্ন করেছেন যে গুড টু সি ইউ, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? আসলে ফিউচার প্ল্যানটা নিয়ে অলিম্পিয়াডের ফিউচার প্ল্যান নিয়ে একটু বলে দিয়েছি। তো আরেকটু যদি ক্লিয়ার হতো যে হ্যাঁ আমার পার্সোনাল ফিউচার প্ল্যান কিনা, তাহলে আরো উত্তর দিতে সুবিধা হতো। আচ্ছা, ভাইয়ার কাছে একটি প্রশ্ন রাখি যে আম, ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? ভাইয়া আমাকে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। জি, আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে যে রাফিজ খান প্রশ্ন করেছেন, তিনি যে দেশের গণমাধ্যম জনগণের জন্য কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারছে বা গণমাধ্যমকে নিয়ে আগামীতে স্বপ্ন দেখেন কিনা? আসলে আমরা যদি গণমাধ্যমটা বলি, তাহলে এখানে একটা কথা বলে রাখতে হয় যে আমেরিকার প্রেসিডেন্ট জেফারসনের কথা, তো আমেরিকার প্রেসিডেন্ট জেফারসন বলেছিলেন যে গণমাধ্যম হচ্ছে একটা দেশের ফোর্থ এস্টেট। ঠিক আছে, তো এই দিক থেকে গণমাধ্যম ছাড়া আপনি চলতে পারবেন না, কারণ আপনি যতই গণমাধ্যমকে গালাগাল দিন বা গণমাধ্যমের উপর ভরসা না করুন, দিন শেষে কিন্তু আপনাকে গণমাধ্যমের উপরই নির্ভর করতে হচ্ছে যে কোনো তথ্য যাচাইয়ের জন্য। তো প্রত্যাশার যদি কথাটা বলেন, তাহলে হচ্ছে তাদের ইন্টারনাল কিছু ল্যাকিংস রয়েছে, কিন্তু আমাদের দেশের জনগণমিতে অনেক স্বপ্ন দেখি, কারণ সবার কাছে পৌঁছায় দিতে পারি। এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, যেমন আমরা হয়তো করোনা পরিস্থিতি, এখন অনেকেই যে লাইভ গুলো করছে বা লাইভ সেশন আসতেছে, তো এটা অনেক ভালো, বা অনলাইনের ক্ষেত্রে আমরা অনেক আগায় যাচ্ছি। এই পুরোটা কিন্তু গণমাধ্যমের ক্ষেত্রেই হচ্ছে, গণমাধ্যম বা নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা জানতে পাচ্ছি। তো আমরা বলতে পারি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশনটা রয়েছে, সেক্ষেত্রে গণমাধ্যম অনেক বড় একটা ভূমিকা রাখবে। আর গণমাধ্যম নিয়ে আমাদের স্বপ্ন হচ্ছে যে বিবিসি বা অন্যান্য যে যারা সারা ওয়ার্ল্ড কাজ করতে পারে, তার প্রত্যাশা। জি, আমরা যে সহশিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলছিলাম, এই সহশিক্ষা কার্যক্রমটাকে যদি আমি একটু সংজ্ঞায়ন করি, যে প্রক্রিয়া শিক্ষার্থীর মানসিক বিকাশের সাথে সাথে সামগ্রিক জীবনের সৃজনশীলতার যে বিকাশটা সহায়তা করে বা বিকাশটা ঘটায়, বা শিক্ষার পাশাপাশি পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি যে আলাদা কারিগরি শিক্ষা বা জীবন ভিত্তিক যে শিক্ষাটা, সেটা সহশিক্ষা কার্যক্রম খুব ভালোভাবে গুরুত্বপূর্ণ। সেই জন্য এই যে সহশিক্ষা কার্যক্রম, এই সহশিক্ষা কার্যক্রম কি উচ্চ শিক্ষার জন্য একজন মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীর বা হাই স্কুলের শিক্ষার্থীর জন্য জীবনে কি খুব গুরুত্বপূর্ণ, বা তাদের কতটুকু প্রভাব রাখে উচ্চ শিক্ষার ক্ষেত্রে? না, যদি আপনি বাংলাদেশ উচ্চ শিক্ষার ক্ষেত্রে বলতে চান, তো বাংলাদেশ উচ্চ শিক্ষার ক্ষেত্রে অতটা প্রভাব রাখতেছে না, কারণ আমরা এখনো সেই পরিবেশটা তৈরি করতে পারিনি। যদি আমরা বলতে পারতাম যে হ্যাঁ, যারা সহশিক্ষা কার্যক্রম করছে, ঠিক আছে, তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে অ্যাডভান্টেজ দিচ্ছি,
এই ক্ষেত্রে শাহজালাল বিশ্ববিদ্যালয় এর নাম একটু বিশেষভাবে বলতে হয়, কারণ আপনি ব্রোঞ্জ মেডেলিস্ট বা হচ্ছে অন্যান্য পদক। তো আমাদের এই বিষয়টা একটু করা দরকার যে যারা দেওয়া যায়, তো পরীক্ষার এটা আমাদের সবারই প্রত্যাশা, তারা আমরা দিন শেষে এই কাজগুলোর সাথে বেশি জড়িত। কারণ হচ্ছে আপনি যতই বলেন না কেন, একটা ভালো কিছু করতে হলে আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে। আর যদি বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বলেন, তো সহশিক্ষা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই জন্যই বলবো যে ওরা সাধারণত আপনার স্কিল গুলো দেখবে এবং আপনি কতটুকু পারদর্শী এটা দেখবে। হয়তো আপনার ভাইবা ক্ষেত্রে আপনাকে পাশ করাই দেবে হচ্ছে আপনার, আমি যেটা আগে বললাম যে আপনার সিজিপিএ, ঠিক আছে, কিন্তু দিন শেষে কিন্তু আপনি একজন ভালো মানুষ বা আপনাকে যাচাই করার জন্য তারা সহশিক্ষা কার্যক্রমকে বেছে নিবে। তো উচ্চশিক্ষা পর্যায়ে আমি যতদূর মনে করি যে সহশিক্ষা কার্যক্রমের একটা আলাদা এবং একটা বড় ধরনের ভূমিকা রাখা দরকার। এবং আমাদের দেশে যেমন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, একটা বেসরকারি ইউনিভার্সিটি, ওরা কিন্তু কিছুদিন আগে একটা উদ্যোগ নিয়েছিল যে যারা ম্যাথ অলিম্পিয়াডে ন্যাশনাল পর্যায়ে যাবে তাদের 50% ওয়েভারশিপ দিবে। তো এই বিষয়টা অনেক ভালো লাগছে আমাদের, কারণ তারা হচ্ছে একটা কম্পিটিশনের মধ্যে দিয়েই আসছে, কিন্তু দিন শেষে তারাও অনেক পরিশ্রম করছে। হয়তো তারা পড়ালেখার অন্য একটা সেক্টর নিয়ে কাজ করছে, ঠিক আছে, তো এটাকে নেগলেক্ট করার কোনো মানেই নেই। তো আমাদেরকে সবাইকে নিয়ে যেহেতু যেতে হবে, তো যেহেতু 10টা সিট, আপনি 5টা সিট দেন বা 10টা সিট দেন, যেটাই দেন না কেন, সবটাই কিন্তু হেল্প করছে। বা 5টা সিট বাড়াতে কিন্তু আপনার খুব একটা কষ্ট হবে না। তো আমি সাধারণভাবে বলছি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সহশিক্ষা কার্যক্রমটাকে আরেকটু ইনক্লুড করা দরকার। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি আরেকটি প্রশ্ন করেছেন যে মহিবুল ইসলাম বাঁধন, তিনি লিখেছেন এনএনওর থেকে পাওয়া সেরা মুহূর্তগুলো কি কি, ছোট্ট করে যদি বলতেন। হ্যাঁ, আসলে এনএনওর সাথে অনেকগুলো ভালো মুহূর্ত জড়িত, যেহেতু প্রায় এখন আমাদের 2 বছরের কাছাকাছি বয়স হয়ে যাচ্ছে অলিম্পিয়াডটার। তো সেরা মুহূর্তগুলো হচ্ছে যখন অনেকেই বলে যে তুমি নিশ্চয়ই অলিম্পিয়াডের ফাউন্ডার, ঠিক আছে। তো আমি সাধারণত শুরুর দিকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবেই নিজেকে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম, জি, ভাইয়ার কাছে ঠিক আছে। শুভ। তো সেই দিক জি মুহূর্তগুলোর মধ্যে আরো রয়েছে যে এনএনও আমাকে, হ্যাঁ, না এনএনওর যে সেরা মুহূর্ত অনেকগুলোই রয়েছে। স্পেসিফিক ভাবে যদি আরো কিছু বলা যায়, যেমন আমাদের জাতীয় পর্যায়টা একটা সেরা মুহূর্ত ছিল। ইনফ্যাক্ট এরপরে যখন অনেকগুলো নিউজ মিডিয়ায় কভারেজ হলো, তো এগুলো অনেক ভালো লাগে। তো ওভারঅল মিলে সেরা অনেকগুলো মুহূর্তই ছিল বলা যায়। জি, আপনার জন্য আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। একজন লিখেছেন যে এনএনওকে 5 বছর পর কোথায় দেখতে চান। না আমি, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে ফিউচার প্ল্যানের মধ্যে রয়েছে। তো আমরা কিছু মাস্টার প্ল্যান করছি, যেমন হচ্ছে মাস্টার প্ল্যান 2024 বা 25 আপনি বলতে পারেন, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা করা যায় যে এনএনও চাচ্ছে যে কিভাবে হচ্ছে দেশের নিউজ। জি, একটু ইন্টারনেট নেটওয়ার্কের সমস্যার কারণে একটু শোনা যাচ্ছে? ডিস্টার্ব হচ্ছিল। হ্যাঁ, জি, এখন নেটওয়ার্কের শোনা প্রবলেম যাচ্ছে। নেই। তো আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, এনএনও চাচ্ছে যে 5 বছরের মধ্যে কিভাবে দেশের মিডিয়া সেক্টরটাকে অনেকটা কানেক্ট করা যায়, ঠিক আছে, সবগুলো মিডিয়ার মধ্যে ইন্টার কানেকশনটা ডেভেলপের একটা ভালো আমাদের উদ্যোগ আছে। আমরা চাচ্ছি প্রায় হচ্ছে 1000-এর মতো নতুন জার্নালিস্ট তৈরি করতে। আসলে শিশু সাংবাদিকরা কেন শ্রম দিবে, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন। আলটিমেটলি ওদেরও নিউজগুলো জি কালেক্ট করতে অনেক কষ্ট হচ্ছে। তো আমরা চাচ্ছি যে তাদের কিছু ইন্টার্নশিপের সুযোগ করে দিতে, যাতে তারা বড় বড় নিউজ পেপার গুলোর আন্ডারে ইন্টার্নশিপ করতে পারে। এটা হচ্ছে আমাদের প্রধান টার্গেট। এবং আমরা চাচ্ছি যে হ্যাঁ, আগামী 5 বছরের মধ্যে অন্তত আমরা যাতে 1000 নতুন জার্নালিস্ট তৈরি করতে পারি বাংলাদেশে। জি, অসাধারণ আইডিয়া। আপনার জন্য একটি মানে শুভকামনা জেনেছেন আননিশা বিশ্বাস আপু লিখেছেন, অনেক ভালো লাগছে। অ্যাস্ট্রোনমি থেকে নিউজ পেপার, এই চিন্তা মাথায় আসলো কিভাবে? আমি যদি দর্শকদের বলে রাখতে চাই যে 2016 সালে ন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে আমাদের আজকের অতিথি জাতীয়ভাবে দ্বিতীয় হয়েছিলেন। তো এই যে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড বা আপনি কুইজ প্রতিযোগিতা প্রথম ছিলেন, বা এই যে ন্যাশনাল স্পেস কার্নিভালে আপনি দ্বিতীয় হয়েছিলেন বিভাগে, এই যে ওইসব বিজ্ঞান ভিত্তিক জায়গা থেকে আপনি একদম পত্রিকার দিকে চলে আসলেন, এটা কেন? না আসলে পত্রিকার
মধ্যে বিজ্ঞান রয়েছে, ঠিক আছে, এটা প্রথমে বলে রাখা ভালো। আর সেকেন্ড অফ অল হচ্ছে যে নিউজ পেপার হচ্ছে একটা ওভারঅল সেক্টর। তো আমি সাধারণত স্কুল কলেজগুলোতে আমার বন্ধুদের কাছে একটা প্রবলেম ফেস করতাম, সেটা হচ্ছে কি ব্যাপার, সায়েন্সের এতগুলো অলিম্পিয়াড, আর্টসের অলিম্পিয়াড নাই, কমার্সের অলিম্পিয়াড নাই কেন? তো সাধারণভাবেই পরে আমি চিন্তা করলাম যে হ্যাঁ, একটা অলিম্পিয়াড করতে হয় যেটা সাধারণত কোনো বয়স বাধা মানবে না। তো আমি সেক্ষেত্রে বয়সের ক্ষেত্রে এটা বেশি ফোকাস দিয়েছি, যাতে ওভারঅল একদম বাচ্চা শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারে। আপনি হয়তো জেনে থাকবেন যে নিউজ পেপার অলিম্পিয়াডের কোনো বয়স নাই। তো একমাত্র আমি সেটাই ভাবলাম যে হ্যাঁ, সবাইকে অন্তত নিউজ জি পেপারের মাধ্যমে কানেক্ট করা যাবে, এটা একটা ফ্যাক্ট। আর সেকেন্ড হচ্ছে ওই যে আর্টস কমার্স সায়েন্সের কোনো বাধা নেই নিউজ পেপার পড়তে। তো সেক্ষেত্রে এটা বলা যায় যে সবগুলো সেক্টরেরই একটা অলিম্পিয়াড। তো আমি সেদিক থেকে নিউজ পেপারের চিন্তাটা মাথায় আসে, এটা একটা কারণ হতে পারে। আর অ্যাস্ট্রোনমির বিষয় হচ্ছে, অ্যাস্ট্রোনমি হচ্ছে নিজের একটা প্যাশন, ঠিক আছে, আমি প্যাশনের জন্য অ্যাস্ট্রোনমি পড়ি, বা আমি দিন শেষে অ্যাস্ট্রোনমি নিয়ে যে একটা কাজ করতে চাই, বা আমার যে জীবনের লক্ষ্য হতে পারে, ঠিক আছে। নিউজ পেপার অলিম্পিয়াডটা আমি মূলত করছি ভালো লাগার জায়গা থেকে, বা ভালো লাগার জায়গা থেকেই কিছু দায়বদ্ধতা চলে আসে। তো সেই দায়বদ্ধতাকেই এখন ভালোভাবে পালন করাটাই হচ্ছে লক্ষ্য। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন যে যদি আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম একটা ক্রিয়েট করি শুধুমাত্র অলিম্পিয়াডের জন্য, সেটা কতটুকু ইফেক্টিভ হবে? না আসলে আমি হয়তো বললি যে আপনি যখন ডিজিটাল প্ল্যাটফর্ম ক্রিয়েট করবেন তাহলে আপনি উৎসবটা মিস করছেন, যেটা আমাদের প্রধান দরকার। মূলত একটা অলিম্পিয়াডে আপনি যখন আসছেন তখন কিন্তু আপনার আরো 1000 জন, বা আমরা যদি না ধরি যে আপনার আরো 10 জন বা 15 জন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে। ডিজিটাল মিডিয়াতে কিন্তু সেই আন্তরিকতাটা আপনি পাবেন না, বা ডিজিটাল প্ল্যাটফর্মে সেই আন্তরিকতাটা পাবেন না। তো আমার মনে হয় কি আগামী 5 থেকে 7-8 বছর এটা নিয়ে না ভাবাই ভালো। যে অলিম্পিয়াড গুলো হচ্ছে চলুক, সবগুলো অলিম্পিয়াড একসাথে সমন্বয় ভাবে হয়তো কাজ করা যায়, বা আমরা এটা করতে পারি হচ্ছে ন্যাশনাল ফেস্ট টাইপের করে সবগুলো অলিম্পিয়াডই রাখতে পারি, যেটা সাধারণত স্কুল কলেজগুলোর ক্ষেত্রে হচ্ছে। আপনি হয়তো খেয়াল করতে পারেন যে স্কুল কলেজে সবগুলো অলিম্পিয়াড একসাথেই হয় তাদের সায়েন্স কার্নিভাল গুলোতে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে একটা বলা যেতে পারে যে আপাতত আমাদের ডিজিটাল মিডিয়াকে প্রচারণার মাধ্যম হিসেবে বলা যেতে পারে, কিন্তু ডিজিটাল মিডিয়াকে কখনো পরীক্ষার মাধ্যম হিসেবে না করাই ভালো। জি, এই যে একজন শিক্ষার্থীর জীবনে এই যে প্রাতিষ্ঠানিক দিক থেকে বিভিন্ন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান থেকে শুরু করে প্রতিষ্ঠানের বিভিন্ন স্বশিক্ষা কার্যক্রমে তারা জড়িত থাকে। এছাড়াও বাইরে বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক ক্লাব, বিভিন্ন ক্লাবিং এর সঙ্গে জড়িত থাকা হয়। এই যে স্বশিক্ষা কার্যক্রম বা এই যে স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম, এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, শিক্ষার পাশাপাশি যারা জড়িত আছে, এই যে খেলাধুলার সঙ্গে অনেকে জড়িত আছে, এই বিষয়টা যে একজনের জীবনে খুব গুরুত্বপূর্ণ, বা একজনের উচ্চশিক্ষার জন্য বলেন, বা একজনের কর্মজীবনের জন্য বলেন, বা একজনের কর্পোরেট লাইফের জন্য যদি বলেন, এই যে অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টা যদি একজন সন্তানকে তার অভিভাবক যদি বোঝাতে পারেন, তাহলে এটা অনেক বেশি ইফেক্টিভ হয়, অনেক বেশি ভালো হয়। একজন শিক্ষক যদি অনুপ্রেরণা দিতে পারেন, তার জন্য ওই শিক্ষার্থীর জীবনের জন্য অনেক ভালো হয়। এই যে একজন শিক্ষক এবং যে অভিভাবকের যে দায়বদ্ধতা, এই জায়গাটা যে একজন শিক্ষার্থীর বা একজন সন্তানের জীবনটাকে ভবিষ্যতে আরো সুন্দর করে তোলার ক্ষেত্রে স্বশিক্ষা কার্যক্রমের দিকে ধাবিত করার পেছনে তাদের উদ্দেশ্য, ভূমিকাটা কি হতে পারে আর কি? না হ্যাঁ, এটা হচ্ছে অনেক সিচুয়েশন ওয়াইজ একটা অনেক জরুরি কোশ্চেন, ঠিক আছে। তো এটার উত্তর আমি এইভাবে দিব যে হয়তো খেয়াল করতে পারেন যে আমরাই লাস্ট প্রজন্ম যারা এইসব কোশ্চেন ফেস করছি, যে তুমি কেন এই কাজগুলোর ক্ষেত্রে জড়িত, ঠিক আছে। আমাদের পরবর্তীতে বা আমরা যখন মা বাবা হব তখন কিন্তু আমরা সবচেয়ে বেশি খুশি হয়। আপনি যখন কোনো রচনা প্রতিযোগিতায় প্রথম হবেন তাহলে কিন্তু আপনার বাবা মাই সবচেয়ে বেশি খুশি হচ্ছে, হয়তো আপনাকে বলছে না বা বলছে যে এটাতে করে কেন সময় নষ্ট করছেন, কিন্তু দিন শেষে তাদের খুশিটাই অনেক গুরুত্বপূর্ণ। তো আমি সাধারণভাবে বলবো যে জি আশাহত কাউকে হওয়া যাবে না, যারা যেভাবে করছেন সেভাবেই চলুক, দিন শেষে সবাই সাফল্যের মুখ দেখবেন। এখানে আনিসুল হক জি ভাইয়ের একটা উক্তি বলে রাখা ভালো, উনি যেটা বলেন যে জীবন সবার জন্য সোনার মেডেল রেখে দিয়েছেন। তো আমি এটা খুব স্ট্রংলি বিলিভ করি যে হ্যাঁ, আজকে হয়তো আমি সোনার মেডেলটা পাইনি, হয়তো 2-3 বছর পরে ঠিকই পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাইয়া খুব সুন্দরভাবে আমাদের সকলের জন্য অনুকরণীয় একজন হয়ে থাকবেন বলে আমি মনে করি এই লাইভ শেষে, কারণ তিনি যে বিষয়গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন আমাদেরকে আমাদের প্রশ্নের উত্তরে, আমাদের জন্য এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এই যে একজন অভিভাবক একজন সন্তানের জন্য যে একজন অনুকরণ আদর্শ হয়ে থাকেন, একজন সাহস হয়ে থাকেন, একজন সাপোর্ট হয়ে থাকেন সব সময়, এটা হোক শিক্ষা কার্যক্রমে হোক সহশিক্ষা কার্যক্রমে, সব সময় বাবা মা সবার একজন সন্তানের পাশে থাকেন সব সময়। একজন বাবা মা একজন সন্তানের জীবনের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সাহসের ক্ষেত্রে, অনুপ্রেরণার ক্ষেত্রে এবং উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে। আমরা একদমই লাইভের শেষে চলে এসেছি। আমি যদি আমাদের আজকের অতিথির কাছে জানতে চাই, এই যে সহশিক্ষা কার্যক্রমে আমাদের যুক্ত হওয়া উচিত কিনা, বা যুক্ত হলে আমরা কোন দিকটা
অনেকটা বেশি যুক্ত হতে পারি, বা আমরা ভবিষ্যতে কি কি করতে পারি, বা আমাদের যারা ছোটরা রয়েছে তাদের জন্য একটা মেসেজ যদি আমরা এই শো এর মাধ্যমে দিতে চাই, তো একদম লাব্বি ভাইয়ের কাছে শেষ মুহূর্তের জন্য জানতে চাইবো যে আমাদের সহশিক্ষা কার্যক্রমে বর্তমান প্রজন্মের জন্য করণীয় কি কি? হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট। এখানে আমি এটা বিষয়ে আসতে চেয়েছিলাম, তো যাই হোক কোশ্চেনের মধ্যে চলে আসলো। একটা হচ্ছে কি, আমাদের বর্তমান প্রজন্মের সবার মধ্যে একটা ধারণা জন্মে যাচ্ছে যে সিইও বা হচ্ছে ফাউন্ডার টাইপের টাইটেল গুলো অনেক বেশি প্রিফার করে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস বলবো যে আপনি একটু রিসার্চ করেন। আপনাকে, হ্যাঁ, এটা অনেক ভালো উদ্যোগ যে আপনি নতুন নতুন অনেকগুলো অর্গানাইজেশন খুলছেন, ঠিক আছে, আপনি সাহস করে এগিয়ে আসছেন। কিন্তু আপনাকে হতে হবে কি, এই যে একটা অর্গানাইজেশন খুললেন, তারপর হচ্ছে 1-2 মাস পরে অর্গানাইজেশনটা অফ হয়ে গেল, এটা যাতে না হয়, ঠিক আছে? এটা আপনার অর্গানাইজেশন যাতে সবাইকে হাসি ফুটাতে পারে বা অন্তত যাতে 10 জন মানুষেরও হেল্প করতে পারে, সবসময় সেই চিন্তাটাই মাথায় রাখবেন। আর একটা জিনিস বলে রাখা ভালো যে যে আমরা যে যুগটাতে পদার্পণ করছি, আপনার কম্পিটিশনটা অনেক বাড়ছে। এই কম্পিটিশনের ময়দানে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই নিজেকে আলাদা প্রমাণ করতে হবে। আর এই আলাদা প্রমাণের জন্য আপনার সবচেয়ে হাতিয়ার হয়ে উঠতে পারে হচ্ছে আপনার এই কো-কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো বা সহশিক্ষাক্রম যেটা আমরা বলছি, ঠিক আছে? তো আপনাকে সেই হাতিয়ার গুলো অর্জন করতে হবে। আমি যদি এখানে বলি যে হ্যাঁ, আপনি যদি যত বেশি কাজগুলো করবেন তত ভালো। তবে এখানে একটা বিষয় কি, আমি একটা জিনিস খুব স্ট্রংলি বিলিভ করি যে সব সবখানে সব কাজে যেতে হয় না, ঠিক আছে? কারণ আপনি কাজের গুণাবলী মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস ছোট করে পড়ালেখা ভালো, যে ছোটদের সুযোগ দিন। ছোটদের সুযোগ দিন বলতে ছোট মানুষদের কথা আমি বলছি না, বলছি ছোট অর্গানাইজেশনের কথা। হয়তো আপনি একটা জিনিস উদাহরণ হিসেবে বলে রাখা ভালো, যে হয়তো আপনি একটা অনুষ্ঠান করছেন, ম্যাগাজিন পার্টনার লাগবে আপনার। আপনি ম্যাগাজিন পার্টনার হিসেবে দেশের সবচেয়ে বড় ম্যাগাজিনটাকে খুঁজে বের করছেন। আমি বলছি এটা কি দরকার? তা আপনার স্থানীয় ম্যাগাজিনটাকে সুযোগ দিন। তাদেরও তো একদিন জাতীয় পত্রিকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেই দিকখান থেকে আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, যতটুকু পারবেন নতুনদের তুলে ধরার চেষ্টা করুন, কারণ দিন শেষে ওরাই হচ্ছে হাল ধরবে। তাই এখান থেকে বলে রাখা ভালো। আর নতুনরা কিভাবে আসবে, নতুনদের আপনাকে খুঁজে বের করতে হলে এই কো-কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে খুঁজে বের করতে হবে। তো আমি জি, বলতে চাচ্ছি যে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর। জি, হ্যাঁ, ভাই শেষ। অনেক সুন্দর করে বুঝিয়েছেন উনি। এবং যে আমি দর্শকদের আবার একটু বলে রাখতে চাই, এই যে বলছেন যে আমাদের বিভিন্ন অর্গানাইজেশন গড়ে উঠছে আশেপাশে, আমাদের সমাজের চারপাশে বিভিন্ন নতুন নতুন সংগঠন দেখছি, বিভিন্ন কাজে বিভিন্ন নতুন নতুন সংগঠন যুক্ত হচ্ছে, কিছুদিন পর আবার বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তারা একটু এক্সপিরিয়েন্সের অভাবে যারা সংগঠনটিকে লিড দিচ্ছেন তারা মনে করছেন যে আমি যদি একটা অর্গানাইজেশন খুলে বসি তাহলে আমি অনেক সুন্দর কাজ করতে পারবো এবং ভবিষ্যতে অনেক বড় কেউ একজন হয়ে উঠতে পারবো। এই ধারণাটি আমিও আসলে লাব্বি ভাইয়া আমিও নিজে বিশ্বাস করি না। কারণ যদি আপনি আরো 10টা সংগঠনের সঙ্গে কাজ না করে একটা সংগঠন কিভাবে পরিচালনা করতে হয় বা একটা সংগঠন কিভাবে কাজ করে, কিভাবে রান করে, ওই বিষয়টা যদি আপনি না বুঝতে পারেন, না নিজের ভেতরে প্রয়োগ করতে না পারেন, ঠিক ততদিন আপনাকে নতুন কোনো কিছু খোলা উচিত না, বা আপনি ততদিন পর্যন্ত নেতৃত্ব স্থানীয় পর্যায়ে চলে যেতে পারেন না যে একদম নিজে আলাদা করে কিছু একটা খুলে বসবেন। ঠিক সেই জিনিসটা লাব্বি ভাইয়া থেকে আমরা শুনতে পেলাম। আশা করি আমরা সবাই এই বিষয়টার দিকে খুব খেয়াল রাখবো, যে আমরা একটা প্রতিষ্ঠান থেকে কাজের প্রতি বেশি আমরা স্কোপ ফোকাস করব আর কি, যে নিজের কাজটাকে কত বেশি প্রায়োরিটাইজ করা যায়, নিজের কাজটাকে কত বেশি সম্মানপূর্ণ করা যায়, এই কাজটা বেশি গুরুত্বপূর্ণ, সহশিক্ষা কার্যক্রমটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ভাইয়াকে যদি বলে রাখি যে ঠিক এই যে সংকটকালীন পরিস্থিতি যাচ্ছে বাংলাদেশে, এই সংকটকালীন মুহূর্তে যেমন নিউজ পেপার অলিম্পিয়াড সকলের পাশে দাঁড়িয়েছে একজন আহ শিক্ষণীয় একটা আদর্শ হিসেবে, যে আমরা মাঝে মধ্যে এই দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষণীয় মানুষজন নিয়ে আসতেছে বিভিন্ন ধরনের। কিছুদিন আগে গুগলের প্রিন্সিপাল যুক্ত হয়েছিলেন জাহিদ সবুর ভাই, আমরা সকলেই অনেক কিছু শিখতে পারছি এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই যে বিষয়গুলো। এইসব ক্ষেত্রে আমরা সবাই যারা ঘরে বসে আছি তাদের ক্ষেত্রে নিউজ পেপার অলিম্পিয়াড যেরকম ভূমিকা রাখছে, সেরকম আমাদের করণীয় কি কি নিরপেক্ষ জায়গা থেকে? হ্যাঁ, হ্যাঁ, এটা একটা করণীয় হতে পারে। আপনি অন্তত বর্তমান সময়টাকে একটু কাজে লাগান, আপনার নিজের মতো করে কাজে লাগান। আমরা আপনাদের চারপাশে অনেকগুলো সুযোগ রয়েছে, ঠিক আছে? আপনি একটু যে যে জিনিসটা যে 10-15
মেগাবাইট আপনি ইউটিউবে একটা গান শোনার কিছু কোস্ট আছে আপনাকে আগায় রাখবে। তো সেক্ষেত্রে বের করতে হবে এবং আপনার একটাই লক্ষ্যটা বলতে চাই যে সেই অ্যাসেট গুলোতে ইয়ে করেন, দিন শেষ হলে তার জন্য নিজেকে প্রস্তুত করেন। এখন থেকে ফিউচার প্ল্যান গুলো রেডি করেন যে হ্যাঁ এই পরিস্থিতি গেলে আপনি কিভাবে নিজেকে সামলায় উঠবেন, ঠিক আছে, আপনার পড়াশোনাটা কিভাবে আপনি সাজায় তুলতে পারবেন, তারপর হচ্ছে আপনি কিভাবে নিজেকে আরো সবার কাজে লাগাতে পারবেন। দিন শেষে আমাদের একটাই লক্ষ্য যে আমরা যাতে কয়েকজন মানুষের কাজে আসতে পারি, তো সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে পারেন। তো আমি এখানে স্বপ্নদোষটাকে একটু কথা বলতে হয় যে স্বপ্নদোষটা নতুন অর্গানাইজেশন হিসেবে অনেক ভালো কাজ করছে। তো স্বপ্নদোষটাকে এর জন্য অনেক ধন্যবাদ, কারণ স্বপ্নদোষটার মাধ্যমে হয়তো আরো দুই একজন স্বপ্ন দেখবে। তো এটাই কিন্তু দিন শেষে স্বপ্নদোষটার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, ঠিক আছে। আর আমরা চাই যে যে যতটুকু পারছেন সবগুলো অর্গানাইজেশন কোলাবোরেশন করে কাজ করুন, নট কম্পিটিশন। কোলাবোরেশন ইজ এন্ড কম্পিটিশন ইজ টোটালি ডিফারেন্ট, ঠিক আছে। তো আমরা চাবো যে সবাই যাতে কোলাবোরেশন করে কাজ করতে পারে। আপনি যেমন নিজ অর্গানাইজেশনের প্রচারণা করছেন, আপনি অন্যান্য অর্গানাইজেশনেরও প্রচারণা করতে পারেন, এতে কিন্তু আপনার ক্ষতি নেই, ঠিক আছে। দিন শেষে হচ্ছে সবাই মানবতার জন্যই কাজ করছে, তো মানবতার দিকটা মাথায় রাখুন। তো আর সবাইকে এগিয়ে আসুন, সবার কাজে এগিয়ে আসুন, এটাই হচ্ছে চাওয়া। জি, আমরা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি যে এই যে স্বপ্নদ্রষ্টা একটা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানুষের উপকারে কাজ করছে, সমাজের উন্নয়নে কাজ করছে। ঠিক গতকালকে মধ্যরাতের একটু আগে একজন মানুষ আমাদের স্বপ্নদ্রষ্টার ফেসবুক পেজে নক দেন এবং বলেন যে তার পরিবার একটু খাদ্যাভাবে রয়েছে এবং তার পরিবারে 14 মাস বয়সী একটি বাচ্চা রয়েছে, শিশু সন্তান। তো তার খাদ্যদ্রব্যের প্রয়োজন আর কি। তো সেই ক্ষেত্রে আজকে সন্ধ্যার মধ্যে ইফতারের সময় স্বপ্নদ্রষ্টা থেকে সেই পরিবারের জন্য 10 দিনের খাবার এবং শিশু বাচ্চার জন্য খাবার উপহার নিয়ে যাওয়া হয় এবং উপহার সামগ্রী দান করে চলে আসা হয়। এই যে স্বপ্নদ্রষ্টা উদ্যোগগুলো নিচ্ছে, এই উদ্যোগগুলো এখন সকলেই নিচ্ছে এবং সকলের নেওয়া উচিত। এবং ঠিক সেই ধরে আমাদের সকলের প্রিয় নিউজ পেপার অলিম্পিয়াড ইচ্ছে পূরণ নামে একটি নতুন প্রজেক্ট শুরু করেছেন এবং ইচ্ছে পূরণের মাধ্যমে প্রথমেই 50 জন এতিম শিশুদের জন্য উপহার সামগ্রী নিয়ে যাওয়া হবে এবং সেই ক্ষেত্রে প্রজেক্টটি শুরু হবে এবং ভবিষ্যতে অনেক বড় আকারে সকলের উপহার সামগ্রী বিতরণ করা হবে এবং সকলকে সহায়তা করা হবে। এই যে নিউজ পেপার অলিম্পিয়াডের এরকম উদ্যোগ, এবং আমি সকলের উদ্দেশ্যে একটি ঘোষণা দিতে চাই আজকে, যেটি লাব্বি ভাইয়ার মুখ থেকে যদি আমি শুনলে আর উপকৃত হতো সবাই। আমি বলি, এই যে স্বপ্নদ্রষ্টাকে তাদের কোলাবোরেশনে রেখেছেন, এই যে লাইভ ফান্ড রেজিং এর যে বিষয়টা লাব্বি ভাইয়ার মুখ থেকে হ্যাঁ, শুনতে চাচ্ছি। না হ্যাঁ ধন্যবাদ, এটাতে আসা দরকার ছিল। তো আমরা সাধারণত অলরেডি অন্যান্য অর্গানাইজেশনকে হেল্প করছি কিভাবে লাইভ ফান্ড রাইজিং করা যায়। তো মোটামুটি যারা আমাদের লাইভে আসছেন তারা বাংলাদেশে অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব এবং মোটামুটি অনেক পরিচিত ফিগার। তো আমরা চাচ্ছি যে কিভাবে লাইভের মাধ্যমে ফান্ড রেজিং করা যায়। তো এটার মাধ্যমে আমরা স্বপ্নদোষটাকে আমাদের লাইভে মোটামুটি 4-5 দিন ধরে একটা ক্যাম্পেইন হবে এবং সেই ক্যাম্পেইনে আমরা স্বপ্নদোষটাকে ফান্ড রেজিং এ হেল্প করব ইনশাল্লাহ। এবং এর মাধ্যমে নিউজ পেপার অলিম্পিয়াড এবং স্বপ্নদোষটা অনেক ভালো একটি কোলাবোরেশন হবে বলে আমি আশাবাদী। জি, ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। তো জি নিউজ পেপার অলিম্পিয়াডের পেজে চোখ রাখুন, সেখানে আমরা সব আপনারা লাইভ গুলোতে স্বপ্নদোষটার অফিসিয়াল ব্যানার সহ সবকিছু দেখতে পারবেন এবং ইনশাল্লাহ সবাই একসাথে মিলে মানবতার সাথে কাজ করতে পারবো। জি, লাব্বে হাসান ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ নিউজ পেপার অলিম্পিয়াডকে, নিউজ পেপার অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত সকল মানুষকে, সকল ক্যাম্পাস অ্যাম্বাসেডর, সকল কোঅর্ডিনেটরসদের ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, তারা সমাজের সকল উন্নয়নের যেভাবে কাজ করে যাচ্ছেন এবং সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যেরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছেন যে নিউজ পেপার অলিম্পিয়াড, এই বিষয়টার জন্য কিন্তু কোনো বয়স নেই। দর্শক বন্ধুরা, লাব্বি ভাই আমাদের বলেছেন, আমি আবারও আপনাদের বলে দিতে চাই যে সামনেই করোনার দিন গেলেই, সংকটকালীন পরিস্থিতি কাটলেই আমাদের জন্য আসবে দ্বিতীয় জাতীয় পত্রিকা অলিম্পিয়াড শুরু হয়ে যাবে। ঠিক তখন নির্দ্বিধায় যে কোনো বয়সের মানুষ, যে কোনো জায়গা থেকে, যে কোনো শ্রেণী পেশার মানুষ এই নিউজ পেপার অলিম্পিয়াডে যুক্ত হতে পারেন। এই সুন্দর একটি প্রতিষ্ঠানে যুক্ত এই প্রতিষ্ঠানের এই একটি উৎসবে যুক্ত হতে পারেন। লাব্বি ভাইয়া যেহেতু বলেছেন যে এটা কখনো একটা পরীক্ষা না, এটা একটা উৎসব, এবং আমরা সকলে চাই এই উৎসবটি ভবিষ্যতে আরো অনেক বড় আকারে কাজ করুক। আমরা একদমই শেষে চলে এসেছি। আমি একদম শেষ করার আগে লাব্বি ভাইয়ের কাছে জানতে চাই, একদম শেষ করার আগে লাব্বি ভাই যদি কিছু বলতেন সবার উদ্দেশ্যে।
হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আমরা একটা বিষয়ে আমি একটু ফোকাস আনতে চাই যে আপনারা যে যার জায়গা থেকে এই সময়টাকে কাজে লাগান। কারণ একটা সময় পর আবার সবকিছু ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে? আপনারা বেশি বেশি বই পড়ুন, কেউ ঘরের বাইরে যাবেন না, আর কিছুদিন ঘরে থাকুন। ঠিক আছে? যে যার ধর্ম পালন করুন, এবং যেটা সবচেয়ে বড় জায়গা যে নিজেদের একটু আরেকটু স্কিল গুলো ডেভেলপমেন্টে যেভাবে কাজ করা যায় সেই জায়গাটাকে একটু ফোকাস রাখুন, এবং সবসময় চেষ্টা করবেন যে কিভাবে আরেকজনের পাশে থাকা যায়। কারণ আমরা দিন শেষে সবাই কমিউনিকেশনে বিল্ড আছে। আমি সাধারণত একটা জিনিস বিশ্বাস করি যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হচ্ছেন তিনি যাকে বিশ্বের সবাই চিনছে। যে আপনি ডোনাল্ড ট্রাম্পের কথা বলছেন, বা আপনি আমেরিকার প্রেসিডেন্টের বা রাশিয়ার প্রেসিডেন্টের কথা বলছেন, তারা কেন এত শক্তিশালী? কারণ তারা কমিউনিকেশনে অনেক এক্সপার্ট, তাদেরকে সবাই চিনছে। ঠিক আছে? তো এই জিনিসটা অনেক জরুরি। তো আপনি দিন শেষে আপনাকে যত বেশি মানুষ চিনবে, সেটা ভালো কাজের জন্যই অবশ্যই, তো আপনি তত বেশি সাকসেসফুল। এটাই বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একদম শেষে একজন ইনশাল্লাহ আবার দর্শকের দেখা প্রশ্ন হবে। নিতে চাই, লাব্বি ভাইয়াকে একটু বলি যে একজন প্রশ্ন করেছেন আপনাকে যে এই যে এত এত অর্জনের পাশাপাশি একই সাথে এত ভালো সাংগঠনিক দক্ষতা এবং এত কিছু মেনটেন করছেন, সংগঠন পরিচালনা করছেন, বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করছেন এবং অ্যাচিভমেন্ট আসছে আপনার লাইফে, এই যে এত কিছু আপনি কিভাবে মেনটেন করছেন বা কিভাবে মেনটেন করতে পারি অন্যরা, আমরা নতুনরা কিভাবে করতে পারি? যদি এটা হচ্ছে আপনার মেইনটেনেন্সটা মূলত হচ্ছে স্কিলের উপর নির্ভর করবে, আমি শুরু থেকেই বলছি। তো আপনাকে কিছু জিনিস আগায় রাখতে হবে। আমি সাধারণত একটা জিনিস বিশ্বাস করি যে সবকিছু বিষয়ে টুকটাক ভাবে ধারণা রাখা দরকার। ঠিক আছে? যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি, একটা অলিম্পিয়াড পরিচালনা করতে হলে আপনাকে হয়তো যা সভাপতি হলেন, আপনাকে যে দিন শেষে কিছু অর্ডার জারি করলেন এমন না। এমন হতে পারে একদিন আপনার গ্রাফিক্স ডিজাইনার অসুস্থ, ঠিক আছে, সেদিন কিন্তু আপনার ডিজাইন আপনাকেই করতে হবে, কারণ অলিম্পিয়াডের সভাপতি হিসেবে আপনার এটা দায়িত্ব। তা আমি সাধারণত বলবো যে সবকিছু বিষয়ে একটু একটু স্কিল রাখুন, কারণ এটা আপনাকে অনেক হেল্প করবে। আর আমার ক্ষেত্রে সাধারণত মেইনটেনেন্সে যেটা হয় কি, দিনের সময়টাকে ভাগ করে রাখি। যেমন বর্তমানে একটা রুটিনের উপর দিয়ে যাচ্ছে, আপনি যত রুটিন ওয়ার্ক করতে পারবেন আপনার জন্য এটা তত বেটার। ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে আপনি বেশি বেশি করে মানুষের সাথে কথা বলুন। ঠিক আছে? এবং আপনার যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কটা বাড়ান, এটাই আপনাকে দিন শেষে সবগুলো কাজ সঠিকভাবে মেনটেন করতে সাহায্য করবে। এবং একটা বিষয় হচ্ছে ইনোভেটিভ চিন্তা করতে হবে, আর দিনের কিছু নির্দিষ্ট সময় নিজের জন্য রাখতে হবে, যে সময়টাতে আপনি চিন্তা করতে পারেন যে কিভাবে আপনি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ লাব্বে হাসান ভাইয়াকে। আমরা একদমই লাইভের শেষে চলে এসেছি। আমি আবারও দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই প্রত্যেকটা মানুষকে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। ধন্যবাদ জানাতে চাই প্রত্যেকটা মানুষকে যারা নিউজ পেপার অলিম্পিয়াডের মতন এত সুন্দর একটি প্রতিষ্ঠানে যুক্ত আছেন। ধন্যবাদ জানাতে চাই নিউজ পেপার অলিম্পিয়াডের সকলকে যারা নিউজ পেপার অলিম্পিয়াড পরিচালনা করছেন। ধন্যবাদ জানাতে চাই স্বপ্নদ্রষ্টার সঙ্গে যারা যুক্ত আছেন। ধন্যবাদ জানাতে চাই আমাদের এই যে প্রতিদিনকার লাইভ সেশন যারা এনজয় করছেন। ধন্যবাদ জানাতে চাই তাদেরকে যারা দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে সচেতনতামূলক ভূমিকা পালন করে সকলের উপকারে কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ জানাতে চাই যারা তাদের পরিবারকে নিরাপদ রাখছেন, যারা নিজেদেরকে নিরাপদ রাখছেন নিজেদের সমাজকে। একদমই শেষ মুহূর্তে লাব্বি ভাইয়ের কথা মতন আমি আবারও সবাইকে বলে দিতে চাই, সবাই সচেতন থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাবেন। সেটা যে কোনো স্কিলই হতে পারে। আপনারা ছোট ছোট যে কোনো স্কিল প্রত্যেকটা আপনারা অ্যাচিভ করে রাখতে পারেন, স্কিল ডেভেলপ করতে পারেন এই সংকটকালীন পরিস্থিতিতে এই ঘরে বসে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সকলেই সঙ্গে থাকবেন নিউজ পেপার অলিম্পিয়াডের, সঙ্গে থাকবেন স্বপ্নদ্রষ্টার। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখনকার মতন শেষ করতে যাচ্ছি স্বপ্নদ্রষ্টা প্রেজেন্স সোশ্যাল টক উইথ স্বপ্নদ্রষ্টা। এবং আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আজকের আমাদের প্রধান অতিথি লাব্বিয়া হোসেন ভাইয়াকে, ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট নিউজ পেপার অলিম্পিয়াড। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।